শুভেচ্ছা, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। শুক্রবারের শক্তিশালী কম্পনের পর 24 ঘন্টা না যেতেই আবারও ভূমিকম্প। এবারও উৎপত্তি ঢাকা থেকে 29 কিলোমিটার দূরে নরসিংদীর পলাশ এলাকায়, যদিও অনুভূত হয়েছে আশুলিয়ার বাইপাইলে। ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.3। সকাল 10টা 36 মিনিট 12 সেকেন্ডে আশুলিয়ার বাইপেল এলাকায় ভূমিকম্প হয়েছে এমন তথ্য দেয় আবহাওয়া অফিস। পরে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায় রিক্টার স্কেলে এর মাত্রা 3.3। এবার উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ। গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানান, এবারের কম্পনটি গতকালের 5.7 মাত্রার ভূমিকম্পেরই আফটারশক। আজকে 10টা 36 মিনিট আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। বাট গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী নরসিংদীর, আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে। বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আফটারশক হয়, এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আফটারশক। তিনি জানান, প্রাথমিক ধারণা ছিল উৎপত্তিস্থল ঢাকার উত্তর পশ্চিমে, কিন্তু বিশ্লেষণে দেখা যায় কেন্দ্র সরে গেছে উত্তর পূর্ব দিকে, অর্থাৎ নরসিংদীর পলাশে। মৃদু হওয়ায় সাধারণ মানুষের কাছে খুব একটা অনুভূত হয়নি। আমরা যে কালকে যে দৃশ্যটা দেখছি, ওই দৃশ্যটা ঘুমো থাকলেও লাগে যখন আবার আইতেছে। আজকে মনে করেন যে এটা আমরা টের পাইছি না পাইলেও কিন্তু অনুভব করছি যে আবার এরকম ধরনের একটা ভূমিকম্প লাগছে আর কি। এটা আমরা টের পাই না, বিশেষ করে আমি টের পাইনি, এটা টের পাইনি। কালকের এটা তো কঠিন। আমার জন্মের পরে এত বড় দুর্যোগ আর দেখি নাই বা শুনছিও না। এদিকে ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। র্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে বেলা 12টায় ভূতত্ত্ব বিভাগের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এই ফাটলটা কি ভূমিকম্পের সাথে সম্পর্কজনিত কিনা সেটি আমরা আজকে নির্ণয় করছি, এবং এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করছি, যা হলো কি আমরা আমাদের গবেষণাগারে নিয়ে আমরা সেটা পরীক্ষা করে দেখব। এই ভূকম্পনের কারণে যে নিদর্শনগুলা আমরা কাজে লাগাই সেগুলোকে সংগ্রহ করার জন্য, অ্যাকচুয়ালি এটা উপাত্ত সংগ্রহের কাজে আমরা আসছি। এই আবহাওয়াবিদের মতে একটি বড় ভূমিকম্প হলে পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েকদিন ধরে এ ধরনের মৃদু কম্পন অব্যাহত থাকতে পারে, আর এই ধারাবাহিকতা ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকির দিকেও ইঙ্গিত করে। বড় ভূমিকম্পের আশঙ্কা জনমনে বাড়াচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। র্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে বেলা 12টায় ভূতত্ত্ব বিভাগের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কলেজ মাঠের ফাটল ধরা অংশের মাটি পরিদর্শন করেন তারা, সংগ্রহ করেন বেশ কিছু তথ্য উপাত্ত। আশপাশের বাসিন্দাদের সাথেও কথা বলেন দলটি। গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেন তারা। গতকাল শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূকম্পনে নরসিংদীর পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশাপাশি পার্শ্ববর্তী ভিরিন্দা গ্রামেও একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয়। রাজধানীর বংশালে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে নিহত বাবা ছেলে আব্দুর রহিম ও রিমনের দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরের নিজ গ্রামে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আরেক পিতা পুত্র দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির শেষ ঠিকানাও হয়েছে বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে। রাজধানীর বংশালে মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল 13 বছরের ছোট্ট রিমন। শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে সেখানেই মৃত্যু হয় তাদের। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা। গাড়ি থেকে বাবা ছেলের মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক। পরে বেলা 9টায় সদর উপজেলার বশিকপুর গ্রামে আস-সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে হয় তাদের জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় পিতা পুত্রকে। আমার ভাই গতকালকে সকাল 10টা 15 মিনিটের সময় বাসা থেকে বের হয়। ভূমিকম্প হয় 10টা 36 কি 37।
তখন আমার ভাই এবং আমার বাতিজা দুইজন স্পট ডেটে মারা যায়। গতকালকে যে ঘটনাটি ঘটছে এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ভূমিকম্পের সময় নরসিংদী পলাশের গাবতলী এলাকায় পরিবারের সাথেই ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় একতলা ভবনের সিলিং ধসে গুরুতর আহত হন দেলোয়ার ও ছেলে ওমর। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এরপর নরসিংদীতে প্রথম নামাজে জানাজা হয় বাবা ছেলের। পরবর্তীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে। মরহুম দেলোয়ার হোসেন উজ্জ্বল আমাদের ইউএমসি জুট মিলের একজন কর্মচারী ছিলেন। অত্যন্ত সদালাপী, সৎ এবং ভালো মানুষ ছিলেন। এদিকে ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফির মরদেহ নেওয়া হয়েছে বগুড়ায়। দুপুরে শহরের সুচাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ভূমিকম্পের পর থেকে লাপাত্তা পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা। শনিবার সকালে ভবন পরিদর্শনে গিয়ে 3 মালিকের কারো দেখা পাননি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা। ভূমিকম্পে পুরান ঢাকার বেশ কয়েকটি ভবন হেলে পড়ায় উদ্বেগ উৎকণ্ঠায় আছেন এলাকার বাসিন্দারা। রাব্বি সিদ্দিকের রিপোর্ট। শুক্রবারের ভূমিকম্পে পুরান ঢাকার বংশালের কসাইটুলির এই 7 তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে প্রাণ যায় 3 জনের। একদিকে ভূমিকম্প, অন্যদিকে তিনটি তাজা প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু। সব মিলিয়ে আতঙ্ক, শোক যেন গ্রাস করেছে এলাকাবাসীকে। আমরা যে বিপদে আছি, কখন কি দুর্ঘটনা ঘটে যায় তা আমরা বলতে পারি না। ঝুঁকিপূর্ণ পুরো ঢাকাটাই, শুধু আমার ভবন না। আমরা তো থাকবোই ভাই, আমাদের তো এরকম টাকা পয়সা নেই। বাবার দাদা বাবা ওই আমরা থাকছি, যাবোটা কোথায় ভাই? বহু সরকার আসছে এবং বহু সরকার চলে যাচ্ছে, কিন্তু পুরান ঢাকার যে অবস্থানগুলো, গিচি যে বিল্ডিংগুলো, এগুলো বিল্ডিং কোডের কোনো তোয়াক্কা করতেছে না। শনিবার সকালে ভবনটি পরিদর্শনে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা। কোন রকম ইট বালু দিয়ে রেলিং করা হয়েছিল। ভূমিকম্পে সেটি ভেঙে পড়ে। ভবনটির মালিক 3 ভাই। ভূমিকম্পের পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। কালকে থেকে কোনো ছেলেই নাই ভাই, 3 ছেলের এক ছেলেও নাই। পালাইছে, বুঝেন না? হ্যাঁ, পালাতে পারে কেন? এখন তো ওরা করে একটা ভূমিকম্প হয়েছে, এখন হলে আমাদের তো সবকিছুই করতে হইতেছে। রাজুক চেয়ারম্যান ভবনের নকশা দেখতে চাইলে তা দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী। 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করে দেবেন বলে জানিয়ে যান প্রকৌশলী রিয়াজুল। 7 দিনের সময় দেওয়া হলো, আপনি এই 7 দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন, করে এটা আমার অফিসাররা আসবে, আপনি ফোন নাম্বার রাখো, ফোন নাম্বার নেন, আপনি দিবেন। আর না হলে আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। কসাইটুলিতে আরও 2টি বাড়ি একটির সাথে আরেকটি লেগে যায় ভূমিকম্পে। নয়াবাজারে লাগোয়া 3টি বিল্ডিংয়ের একটিতে ধরেছে ফাটল। এমন ফাটা ছিল না, অল্প ছিল, কিন্তু আস্তে করে দিছিল। এরকম হাওয়া হয়ে আসছে কবে থেকে? না, এই কালকে থেকে। জি, এমনটা ছিল না, এটা একটু হেলছে, এই কারণে এমনটা হয়েছে। যদিও রাজুক থেকে বলা হয়েছে ঢাকার ঝুঁকিপূর্ণ সব ভবন চিহ্নিত করার কাজ শুরু হবে দ্রুতই। তালিকা নিয়ে বাড়ির মালিকের সাথে বসে যতটা সম্ভব নিরাপদ করা যায় তা করার চেষ্টা করা হবে। প্রাণহানির ঘটনায় ভবন মালিকের কোনো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কেউ যদি মামলা করতে চায় তখন অবশ্যই সেটার আমরা আইনগত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। ভবন মালিকের আমরা এখন পর্যন্ত কোনো পাওয়া যাচ্ছে। এদিকে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। সেই সাথে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভূমিকম্পে আহত শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। এখনও ভর্তি আছেন 23 জন। হাসপাতালের পরিচালক জানান, যারা ভর্তি আছেন তাদের আঘাত গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল। বেশিরভাগই আঘাত পেয়েছেন আতঙ্কে দৌড়াদৌড়ি করতে গিয়ে। শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 5.7। ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন অনেকে। এর মধ্যে পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন 23 জন।
যে আমার মেয়ে আর ওয়াইফ নিচে ছিল, নিচে থাকার কারণে আমি বহুত সতর্ক করতেছি, এই তোমরা সাবধান ভূমিকম্প হইতেছে। আর জানলার এরকম গ্রিল ছিল না, তারপরে শুধু গ্লাস ছিল, গ্লাস খোলা ছিল, তারপরে সতর্ক করতে যাই আমি মানে পড়ে গেছি এভাবে জাকি খায়া। যখন ভূমিকম্প হচ্ছিল তখন চাচা আমার বাইক রাইডিংয়ে ছিল, তখন 70-75 এরকম স্পিডে ছিল, তখন ব্যালেন্স হারায়া আরেক গাড়িতে যায় ধাক্কা মারছে। যখন ভূমিকম্প হয় তখন রডের কাজ করে উপরে, তখন উনি বুঝতে পারে না, মাথা ঘুরন মারে, ঝাঁকুনির সাথে উনি কইরা যায়। পঙ্গু হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান জানান, ভর্তি রোগীর মধ্যে কেউ আশঙ্কাজনক নেই, সবার অবস্থা এখন স্থিতিশীল আছে। তো আমাদের এখানে 119 জন সর্বমোট আহত অবস্থায় এসেছে। এদের অনেকেই গুরুতর আহত, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, কারো জয়েন্ট ছুটে গেছে। তো এদের মধ্যে বেশিরভাগই আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। এই জনের একটু অবস্থা গুরুতর, তাদেরকেও অপারেশন করা হয়েছে, প্লাস্টার দেওয়া হয়েছে বা অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু আবারও অপারেশন বা এই ধরনের চিকিৎসার তাদের প্রয়োজন রয়েছে। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে শতাধিক, বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার সরকারের পতনে শেষ 10 বছর দৃশ্যমান কোনো আন্দোলন করেনি জামায়াতে ইসলামী, এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অন্য এক অনুষ্ঠানে জামায়াতকে বিভ্রান্তিকর পরিসংখ্যান দিয়ে জাতিকে বিভ্রান্ত না করে জনগণের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। আর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, শুধু গণতন্ত্রের স্বার্থে বিএনপি এখনও অনেক কিছু সহ্য করে যাচ্ছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ মিনার এলাকায় মিছিল করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। চেতনার ব্যবসা করতে করতে এর আগে আলোচনা সভা করেন তারা। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই শেখ হাসিনার মামলার রায় হয়েছে, এর বাস্তবায়নও হবে। এ সময় জনদাবির সাথে সম্পৃক্ত হতে জামায়াতকে পরামর্শ দেন তিনি। আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে, কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন। আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শিগগির আপনারা অবতরণ হবেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে জামাত। জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল, দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু বলেন, নির্বাচন বিলম্বিত করতে গণতন্ত্র বিরোধীরা ষড়যন্ত্র করছে। এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়। আমরা কারো মুখোমুখি হচ্ছি না, আমরা কিন্তু কোনো সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছি না, কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। এই জন্য আমরা অনেক কিছু গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছি। রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে বলেন, সন্ত্রাস অপরাধ দমনে সরকার শিথিলতা প্রদর্শন করছে। তারা তো নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে তারা অপরাধ দমন, সন্ত্রাস দমন এই কাজগুলো করবেন, কিন্তু আমরা সেই দিক থেকে অনেক শিথিলতা দেখছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। Enjoy the best, Mr. Noodles. Amazing taste, Mr. Noodles. Enjoy the best, Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles.
শুধু তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর বিজয়নগরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন অবজারভার সোসাইটির এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। নির্বাচন পর্যবেক্ষকদের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন তারা। আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। এরই মধ্যে দেশের ৬৬টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে ইসি। সকালে রাজধানীর বিজয়নগরে পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনায় বসে একাধিক রাজনৈতিক দল। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের গঠন ও কাঠামো অনেকটাই একই রকম, তাই এই সরকারের অধীনেই নির্বাচন করার পক্ষে মত দেন তিনি। অন্যদিকে জামাত নেতা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা এবং দক্ষতা জরুরি। আশা করি এই সরকার এই নির্বাচন উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাই পালন করবে। সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উৎসম্মকরভাবে একটি নির্বাচন আয়োজন করা, ঐতিহাসিক নির্বাচন জাতীয় সংসদের আয়োজন করা। পূর্ব প্রস্তুতি যদি ব্যাপকভাবে না থাকে তাহলে ৮৫,০০০ লোক নিয়োগ করে ৪২,০০০ ভোট কেন্দ্র অবজার্ভ করা ইজ সো ডিফিকাল্ট। অবশ্যই এখন থেকে চেষ্টা না করলে আপনারা এই কাঙ্ক্ষিত লোক দিয়ে আসলে করতে পারবেন না। আলোচনায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। সেই সাথে পুলিশের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রাজনীতিকরা। আগামী নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে কিনা তার প্রধান বিষয় হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার এখনো নিজেই তার নিরপেক্ষতার পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে এখনো তারা পাশ করতে পারেননি, এবং বিভিন্ন দল সরকার উপদেষ্টাদের পক্ষপাত দুষ্টতার অভিযোগ তারা হাজির করেছেন। দল মত সেসবের প্রভাব মুক্ত হয়ে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যে পর্যবেক্ষণ করা প্রয়োজন সেই প্রিন্সিপালটা নিয়ে আপনারা কাজ করবেন। আগামী নির্বাচনে কিভাবে সৎ যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারে সেই পদক্ষেপ আপনাদের গ্রহণ করতে হবে। আর এটি যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে প্রত্যেক আসন ভিত্তিক আপনাদের সেমিনার বা সভার আয়োজন করতে হবে। এর মাধ্যমে টাকার অপচয় বন্ধ হবে। বিগত সরকারের আমলে নির্বাচন পর্যবেক্ষক নিয়ে অভিজ্ঞতা খুব বেশি ভালো নয় বলে জানান রাজনীতিকরা। বলেন, সবার আগে নির্বাচন পর্যবেক্ষকদের নিরপেক্ষতা এবং তাদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। আপনারা যে নতুন নতুন অবজারভার অ্যাপয়েন্ট করছেন, যাদেরকে ফিল্ড অফিসার বানাচ্ছেন, তারা কারা, কিভাবে অ্যাপয়েন্ট করছেন? সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি সই হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের নেতৃত্বে ভুটান বাংলাদেশ দ্বিপক্ষীয় বৈঠক শেষে সই হয় চুক্তি। বিকেলে প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একান্ত বৈঠকও করেছেন ভুটানের প্রধানমন্ত্রী। এর আগে 3 দিনের রাষ্ট্র সফরে সকালে ঢাকায় পৌঁছান তিনি। দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আনুষ্ঠানিকতা শেষে নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন দুই সরকার প্রধান। বৈঠক শেষে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি সই হয়। দুপুরে রাজধানীর একটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুদেশের মধ্যে কিভাবে বাণিজ্য আরও বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন তারা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগে সকাল 8:30টায় ঢাকায় পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেয়া হয় গার্ড অব অনার। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাফারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মুখোমুখি বসেন এই দুই নেতা। এ সময় নিউ ইয়র্কের মেয়রকে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট। একে অপরের উচ্ছ্বসিত প্রশংসা করেন দুই নেতা। এ সময় নানা ইস্যুতে আলোচনা করেন ট্রাম্প এবং মামদানি। তবে বেশি জোর দেন নিউ ইয়র্কের অপরাধ দমন এবং জীবনযাত্রা ব্যয় নিয়ন্ত্রণ নিয়ে। বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, বৈঠক সফল হয়েছে, ধারণার চেয়েও অনেক বেশি ইস্যুতে তারা একমত হতে পেরেছেন।
নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের প্রচারণার শুরু থেকেই মামদানির বিরুদ্ধে অবস্থান নেন ট্রাম্প। বিভিন্ন সময়ই তাকে অপদস্থ করেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবারের ভূমিকম্প বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা। ভবিষ্যতে আরও তীব্র ভূমিকম্পের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। শুক্রবারের ভূমিকম্পের গতি প্রকৃতি বিশ্লেষণ করে এমন আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা। আর তাহলে বড় ধরনের বিপদে পড়বে অপরিকল্পিত রাজধানী ঢাকা সহ পুরো দেশ। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে দ্রুততম সময়ে প্রতিটি ভবনকে নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছেন প্রকৌশলীরা। মাহফুজ মিশুর রিপোর্ট। শুক্রবার সকাল 10:38। কেউ কাজে, আবার ছুটির দিন হওয়ায় অনেকেই ছিলেন বাসাবাড়িতেই। হঠাৎ কেঁপে উঠল পুরো দেশ। 21 নভেম্বর 2025 ভূমিকম্পে প্রাণ গেল অন্তত 10 জন মানুষের। এখনও আহত 6 শতাধিক মানুষ। বন্ধ হয়ে গিয়েছিল তৎক্ষণাৎ ঘোড়াশাল সহ অন্তত 7টি বিদ্যুৎ কেন্দ্র। এমনকি সর্বাধুনিক মেট্রো রেলেরও 6টি স্টেশন অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত। দিন পেরুলেও ভূমিকম্পের সেই ভয় আতঙ্ক কাটেনি ঢাকাবাসীর। অনেকেই বলছেন জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হননি। আগামীতে কি হবে সেই ভাবনাও উদ্বেগ বাড়াচ্ছে তাদের। আমাদের ঘরের দেওয়াল ফাইটে গেছে, আবার অনেক জিনিসপত্র অনেক নষ্ট হয়ে গেছে। মাইল্ড টাইপের ভূমিকম্প ছিল, তাতেই 10 জন মারা গেছে। এখন বড় টাইপের হলে আমরা কিভাবে এটা ডিল করব, এটা নিয়ে খুবই অবস্থা খারাপ এবং ওই ভয়টা মানসিকভাবে সারাদিনই আমাদেরকে তাড়া করছে। লক্ষ্মীবাজার এলাকায় থাকি, তো ওই এলাকাতে যেটা দেখা যাচ্ছে ভবনগুলো যেরকম একটু একটার সাথে একটা লাগানো, এই ধরনের বড় দুর্ঘটনায় একটু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ওই জায়গাটা একটু বেশি। আমাদের ওই ট্রেনিংটাও প্রয়োজন যে আমাদের আসলে কি করা উচিত। ধরেন হঠাৎ ভূমিকম্প হলো, আমরা কি করব। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে। ভূতত্ত্ববিদরা বলছেন 2টি প্লেটের সংযোগস্থলে এর উৎপত্তি, যার গভীরতা 10 কিলোমিটার। হাজার বছর ধরে শক্তি সঞ্চয় হয় এসব সংযোগস্থলে। যখনই হোক এই শক্তি বের হবেই। এই সাবডাকশন জোন 8.2 থেকে 9 শক্তি সম্পূর্ণ ভূমিকম্পের শক্তি এখানে জমা হয়ে আছে। সেটারই গতকালকে আমরা দেখলাম যে তার ছোট্ট একটা সেগমেন্টে খুলে গেল। এই যেটা আটকে ছিল এটা আনলকড হয়ে সেই শক্তিটা বের হওয়ার পথ উন্মোচন করে দিল। এটা একটা বার্তা দিচ্ছে যে এই যে বিপুল পরিমাণ শক্তি সাবডাকশন জোনে জমা হয়ে রয়েছে, সেটা নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প এখানে আঘাত হানতে পারে। 21 নভেম্বরের ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকার অনেক ভবন। প্রায় 6 লাখ বিল্ডিংয়ের বড় অংশই এই শহরে অপরিকল্পিত। আগামীতে আরও শক্তিশালী ভূমিকম্প হলে এসব ভবনের কতটা টিকে থাকবে সেটি চিন্তার বিষয়। সবাই কিন্তু ইকুইপমেন্ট কেনাতে ইন্টারেস্টেড, বাট বিল্ডিং মজবুতিকরণ যেখানে সরকারের একটা পয়সা পকেটে খরচ নাই। কারণ যে মানুষ বাসা কিনতে তাকে দিয়ে কিন্তু সরকার কাজটা করাতে পারে। সবারই বাসায় কম বেশি হালকা পাতলা ফাটল দেখা দিয়েছে, যেগুলা আমি বলি যে স্ট্রাকচারাল না নন স্ট্রাকচারাল, বাট দেখতে দৃষ্টিকটু মনে হবে, কিন্তু পরবর্তী আরেকটা ঝাঁকি নিয়ে আসলে ওটা কিন্তু ভেঙে পড়বে। কেয়ারটেকার বলেন যে সরকারি হোক, এদেরকে এই উদ্যোগ গ্রহণ করা উচিত যে বিল্ডিং চেকিংটা শুরু করা উচিত। এবং বিল্ডিং চেকিংয়ের যে প্রসেসটা, সেটার সাথে কিন্তু আমরা খুব ভালো মতো অ্যাওয়্যার, কারণ রানা প্লাজার পর আমরা প্রায় 3,500 ফ্যাক্টরি এইভাবে চেক করেছি। সম্পদের পাশাপাশি জীবনের ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখতে কেবল দীর্ঘমেয়াদী নয়, এখনই স্বল্পমেয়াদী উদ্যোগ বাস্তবায়ন জরুরি বলেও মনে করছেন গবেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। পোশাক কারখানা ভবনসমূহের স্ট্রাকচারাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, কারখানায় বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারী কাজ করেন। ভবনে বিভিন্ন ধরনের মেশিনারিজ রয়েছে, যা থেকে অবিরাম কম্পন তৈরি হয়। লিফট, বয়লার, জেনারেটর, সাবস্টেশন সহ সংবেদনশীল স্থাপনা রয়েছে, যা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারী হতাহত হতে পারেন। বিজিএমইএ বলছে, বড় ধরনের ভূমিকম্পের পর শক্তিশালী ভূকম্পনের আশঙ্কা থাকে, যা জীবন ও সম্পদের জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে সতর্ক থাকতে সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কারখানা ভবনে ফাটল বা অন্য কোনো স্ট্রাকচারাল ত্রুটি দেখা দিয়েছে কিনা তা প্রকৌশলী দিয়ে পরীক্ষা করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। আইন না হওয়া পর্যন্ত গণভোট ইস্যুতে কমিশন কিছু করতে পারবে না বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন।
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াই কমিশনের প্রধান এজেন্ডা বলে জানান তিনি। বিকেলে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সিইসি বলেন, অতীতে মৃত ব্যক্তির নামে অনেকে ভোট দিয়েছে। 21 লাখ মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে নতুন করে ভোটার তালিকা করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার তালিকা খুবই গুরুত্বপূর্ণ বলে জানান সিইসি। নির্বাচন সামনে রেখে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় কমিশন প্রস্তুত বলে জানান তিনি। এবারের নির্বাচনে এআই ও সামাজিক মাধ্যমে অপপ্রচার রোধ কঠিন চ্যালেঞ্জ বলে মনে করেন সিইসি। আমরা যে ভোটার রেজিস্ট্রেশনটা অনলাইনে করছি, এটা হাইব্রিড মডেল। এই যে বললাম যে অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন করে ওই আমরা পোস্টাল ব্যালট পাঠিয়ে দেবো একটু আগে, এটাকে অ্যাডভান্স ভোটিং বলে আর কি। কারণ গ্যাপটা টাইম স্লটটা খুব কম পাওয়া যায়, তো দরকারে তো পাওয়া যায় ওই সিম্বল দেওয়ার পরে ততদিনই আপনার পোস্টাল ব্যালটের জন্য যে টাইম রিকোয়ার্ড টু অ্যান্ড ফ্রো ভোটারের কাছে যাওয়া এবং ভোটার ভোট দিয়ে আবার ফেরত পাঠানো, ওইটা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমরা অ্যাডভান্স ব্যালট পাঠিয়ে দেবো, এই জন্য রেজিস্ট্রেশনটা করছি। দি প্রাইমারি রিকোয়ারমেন্ট ইজ দ্যাট ইউ হ্যাভ টু বি এ ভোটার। আপনাকে আগে তো এনআইডিকে নিয়ে আর আগে ভোটার দিতে হবে। আগামী নির্বাচনে কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা মাঠে দলের প্রতিনিধি সম্মেলনে নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে। সকল জুলুম ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতাকর্মীদের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ রেজাউল করিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। বৃহস্পতিবার রাফা, খান ইউনিস, দেইর আল বালাহ, গাজা সিটিতে হামলা চালিয়েছে আইডিএফ। মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরও হয়েছে হামলার শিকার। উত্তর গাজাতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এর আগে বুধবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 25 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই পর্যন্ত 67 শিশু নিহত হয়েছে। অর্থাৎ চুক্তির পরও গাজায় প্রতিদিন গড়ে 2জন শিশুর প্রাণ নিয়েছে আইডিএফ। অ্যাশেজের খবর। পার্থে সিরিজের প্রথম টেস্টের ফলাফল আসলো দ্বিতীয় দিনেই। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দাপুটে জয়। ট্রাভিস হেডের ঝোড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডের দেয়া 205 রানের লক্ষ্যে 8 উইকেট হাতে রেখেই পৌঁছে যায় অজিরা। আগের দিনের 9 উইকেটে 123 রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে 9 রান যোগ করার পর নাথান লায়ন আউট হলে 132 রানে অল আউট হয় অজিরা। প্রথম ইনিংসে 172 রানে থামা ইংল্যান্ড 40 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে। ইনিংসের পঞ্চম বলে 0 রানে জ্যাক ক্রলিকে ফেরান স্টার্ক। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন বেন ডাকেট ও অলি পপ। এই দুই ব্যাটারকে বোল্যান্ড সাজঘরে ফেরালে আর ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। উইকেটে থিতু হতে পারেননি রুট, ব্রুক, স্টোকস সহ জেমি স্মিথদের কেউই। 205 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জ্যাক ও হেডের ব্যাটে দাপুটে শুরু অজিতের। উদ্বোধনী জুটি থেকে আসে 75 রান। জ্যাক 23 রানে আউট হলেও ওয়ানডে স্টাইলে সেঞ্চুরি পূরণ করেন হেড। 123 রানে হেড থামলেও লাবুসেনের অর্ধশতকে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। জাতীয় কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী, এমনটাই জানান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রাজধানীর তেজগাঁও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। দেশের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিমান বাহিনীর প্রধান। বলেন, এখন অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার সহ বিভিন্ন ধরনের সরঞ্জামে সমৃদ্ধ বিমান বাহিনী। অপারেশনাল এবং প্রশাসনিক কাজে সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ বিমান বাহিনী যে কোনো জাতীয় কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে। আমরা সবাই মিলে বাংলাদেশ আকাশসীমা সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সশস্ত্র বাহিনীর গৌরব বৃদ্ধি করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। দর্শক, ঢাকা সহ আশপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা 3.7।
এই বিষয়ে আমরা জানবো। সাভার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আবারও তো ভূমিকম্প হলো, স্থানীয়রা কি বলছেন এ নিয়ে? কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেল কিনা? আসলে এখন পর্যন্ত এই যে সকালে কিংবা সন্ধ্যায় যে দুবারই ভূমিকম্পিত হলো, এই পর্যন্ত কিন্তু আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, তারা বলছেন যে আজকে কিন্তু তেমনটি তারা টের পায়নি, অর্থাৎ আজ করতে পারেনি যে আজকে ভূমিকম্প হয়েছে। যদিও আবহাওয়া অফিস বলছেন ভূমিকম্প হয়েছে, কিন্তু এর প্রভাব কিন্তু এই সাভার আশুলিয়ায় আর পড়েনি। গতকালকে যেমনটি হয়েছিল যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে শ্রমিকরা তাড়াহুড়া করে নেমেছে এবং বসতবাড়ি থেকে নেমেছেন, এই বিষয়টি একটা আতঙ্ক ছড়িয়েছিল। আজকে কিন্তু তেমনটি আমাদের চোখে পড়েনি। আমরা শুধুমাত্র স্থানীয়দের সঙ্গে নয়, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার কথা বলেছি, তারাও কিন্তু যেটা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে গণমাধ্যমের মাধ্যমেই তারা জানতে পেরেছেন যে আজকে ভূমিকম্প হয়েছে। তবে এখানকার যে স্থানীয় তারা কিন্তু তেমন অনুভব করেনি। তারা বলছেন, তবে তাদের প্রতিজনের বিরুদ্ধে সবার কাছে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন গতকাল এত বড় একটি ভূমিকম্প হয়ে গেল এবং আজকে দুবার হলো, এখন তারা বিষয়টিকে আসলে একটি আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা বলছেন যে এটি কিসের লক্ষণ এবং বড় ধরনের যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, এই সংখ্যা কিন্তু তাদের রয়েছে। তো তারা সবকিছু মিলিয়ে বারবার প্রস্তুত থাকছেন এবং সতর্ক থাকছেন এবং বিভিন্নভাবে এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কথা বলেছি। উপজেলা অফিস যেটা বলছেন যে স্থানীয়দের সতর্ক করতে তারা বেশ কিছু পদক্ষেপও নেবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে সাধারণ মানুষের ভিতরে আজকের দিনে তেমনটা প্রভাব না পড়লেও গতকালের প্রভাবটা সহ আজকের যে আওয়াজ, সেটিতে কিন্তু তারা বেশ আতঙ্কিত রয়েছে। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নিজ ভূখণ্ডে হামলা বন্ধে ইসরায়েলের সাথে নতুন চুক্তি করতে আগ্রহী লেবানন। শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই মন্তব্য করেছেন, জানান অবিলম্বে তেল আবিবের সাথে আলোচনায় বসতে চায় তার দেশটিতে হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলের দখল করা 5টি সীমান্ত পয়েন্ট থেকে আইডিএফ সেনাদের প্রত্যাহারও চান তিনি। আইডিএফ সেনারা সরে যাওয়ার সাথে সাথে এসব এলাকায় লেবাননের সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন আউন। গত বছর হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করলেও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে আসছে তেল আবিব। গত মঙ্গলবারে এক হামলাতেই প্রাণ যায় 13 জনের। অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। চীনের চংকিনে ঠান্ডা আবহাওয়া বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ যুবাদের সামনে। ম্যাচের 11 মিনিটে মানিকের ক্রস থেকে হেডে গোল আদায় করে ডেডলক ভাঙেন রিফাত কাজী। 28 মিনিটে ফয়সালের ফ্রি কিক থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক। বিরতির আগে বক্সের ভেতর জটলা থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলের সাথে স্কোর লাইন 3-0 করেন এই ফরওয়ার্ড। একই ছন্দে খেলে দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে খেলতে থাকে বাংলাদেশ। এই সময় আরও 2টি গোল আদায় করে 5-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজরা। বিপিএলে বাড়তে পারে আরও একটি দল। 6 দল নিয়ে হতে পারে এবারের আসর। জোরালো গুঞ্জন, দেশ ট্রাভেলস পেতে পারে নতুন ফ্র্যাঞ্চাইজি। নোয়াখালী এক্সপ্রেস দল পেতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি, আছে এমন খবরও। এদিকে আলোচিত চট্টগ্রাম রয়্যালসের মালিকানা থাকতে পারে ট্রায়াঙ্গেল সার্ভিসেসের কাছেই। বিপিএলের প্রতি আসরে যে অস্থিরতার সংকট থাকে, সেই অস্থিরতার রেশটা যেন যায়নি এবারও। একাধিকবার বিপিএল নিলামের তারিখ পেছানোর পর সেটি হয়েছে চূড়ান্ত। এই বিপিএলের তারিখের মতো বিপিএলের দল নিয়েও যেন আছে অস্থিরতা। 5 দলের বিপিএল চূড়ান্ত হলেও এখন শোনা যাচ্ছে বাড়তে পারে আরেকটি দল। লোকাল ক্রিকেটার থেকে ফ্র্যাঞ্চাইজিদের আবেদন আরেকটি দল নেয়ার, যার কারণে বিপিএল গভর্নিং কাউন্সিলে জোরে সরিয়ে আলোচনা হচ্ছে 6 দল নিয়ে বিপিএল অনুষ্ঠিত হবার। তবে যদি এই গুঞ্জন সত্য হয়, সেই ফ্র্যাঞ্চাইজিটি কারা, 6ষ্ঠ দল হিসেবে কারা আসতে যাচ্ছে, সেটি এখন প্রশ্ন। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বিপিএল এর বাকি 1 মাসেরও কম সময়, কিন্তু জানা গেছে এখনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে জটিলতা, সিদ্ধান্ত নিতে যেন দ্বিধাদ্বন্দ্বে আছে বিসিবি।
5 থেকে বাড়িয়ে 6 দল নিয়ে বিপিএল আয়োজনের ভাবনা গভর্নিং কাউন্সিলের। আর ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি হিসেবে সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নাম দেশ ট্রাভেলস। এর আগে পে অর্ডারের টাকা দিতে না পারায় যে দলটিকে প্রাথমিক যাচাই বাছাইয়ে দেয়া হয়েছিল বাদ, সেই দলটি কি শেষ পর্যন্ত খেলতে যাচ্ছে এবারের আসরে? একাধিক সূত্র বলছে নোয়াখালী এক্সপ্রেস নামে দল নিতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। যদিও গুঞ্জন ছিল আলোচিত চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তন হয়ে আসতে পারে এই দেশ ট্রাভেলস। তবে শোনা যাচ্ছে আগে ট্রায়াঙ্গেল সার্ভিসেসের কাছেই থাকছে চট্টগ্রামের মালিকানা। গ্যারান্টি মানির টাকা দিতে পারেনি চট্টগ্রাম রয়্যালস। এমন খবরের পর দলটির মালিকানা বদল নিয়ে শুরু হয় আলোচনা। তবে বিসিবির একটি সূত্র বলছে নির্ধারিত সময়ের একদিন পর গ্যারান্টি মানির টাকা জমা দিয়েছে আলোচিত এই ট্রায়াঙ্গেল সার্ভিসেস প্রতিষ্ঠান, যার ফলে তাদেরকে রেখেই হবে এবারের আসর। বিপিএল নিয়ে এসব গুঞ্জনের ডালপালা যখন বাড়ছে, তখন প্রশ্ন, এত নাটকীয়তা আর জল ঘোলার পর এবারের বিপিএল কতটা স্বচ্ছ হবে? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। জাতীয় নির্বাচনের পর নতুন টেলিকম পলিসি রিভিউ করবে বিএনপি। টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, বিটিআরসির স্বাধীনতা কুক্ষিগত করে গত 15 বছরে টেলিকম খাত ধ্বংস করা হয়েছে। আইসিটি ও টেলিকম খাতে বড় ধরনের পরিবর্তন দরকার বলে মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশে বিনিয়োগ, কর্মসংস্থান ও সাইবার সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বলেন, পলিসি করার ক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের গুরুত্ব দিতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বর্তমান নীতিমালায় বিদেশিদের প্রাধান্য দেওয়া হয়েছে। এ ধরনের নীতিমালা গ্রহণযোগ্য হবে না। যে ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসার পরে আমার মনে হয় এই বিষয়গুলো রিভিউ করা দরকার। আমার দেশের ইন্টারেস্ট, আমার জনগণের ইন্টারেস্ট, আমার ইনভেস্টরদের যে ইন্টারেস্ট আছে সেটা সুরক্ষা করা একটি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের দায়িত্ব, এবং সেই দায়িত্ব আমি নিশ্চিত আগামী দিনে যারা নির্বাচিত হবে সেই দায়িত্ব তারা পালন করবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলের সাথে এমপি প্রার্থী আহমেদ আজম খানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভুয়াপুর উপজেলা কমান্ড কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে। সেখানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান জাতি কোনোভাবেই মেনে নেবে না। সারা দেশের মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আহ্বান জানান তারা। নৈতিক চ্যালেঞ্জ এবং সাইবার রেজিলিয়েন্স বাড়াতে এআই এর প্রয়োগ সম্পর্কে ধারণা তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়। সকালে এফএসএন সলিউশন এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে ব্যাংকিং খাত, একাডেমিয়া, আইসিটি বিশেষজ্ঞরা অংশ নেন। বক্তব্য রাখেন এফএসএন সলিউশনের চেয়ারম্যান ডক্টর শান্তনু দাস। জানানো হয়, পুরো বিশ্বেই আর্থিক সহ সব ধরনের খাত আধুনিকায়ন হয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার হামলা। সেখানে আর্থিক খাত নিয়মিতভাবেই অন্যতম টার্গেট হিসেবে বিবেচনা করা হয়। তাই এই খাতে নিরাপত্তা বাড়াতে হলে এআই এর ব্যবহার প্রয়োজন। এআই ব্যবহার করে ব্যাংকগুলো সহজে অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত, ম্যালওয়্যার ও জালিয়াতি প্রতিরোধ কার্যকরভাবে করতে পারবে। সন্দেহ আর অবিশ্বাস থাকলে দেশের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে যোগ দিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, নাগরিক নিজে পরিবর্তন না হলে পরিবর্তন আসবে না। এক্ষেত্রে উপদেষ্টা পরিষদ কিছুই করতে পারবে না। পুরনো রাজনীতি ঠিক থাকলে জুলাই আন্দোলন হতো না উল্লেখ করে তিনি বলেন, পুরনোকে নিয়ম ভাবলে চলবে না। রিজওয়ানা বলেন, নিয়ম ঠিক থাকলেই ফলাফল আসবেই। সেই নিয়মগুলো ঠিক করতে চেষ্টা করা হচ্ছে। বর্ণিল আয়োজনে ফ্রোবেল একাডেমির বার্ষিক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। চান্দগাঁওয়ে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনের মূল প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন। শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব চিন্তা, দায়িত্বশীল আচরণ ও ভবিষ্যৎ নির্মাণে উদ্বুদ্ধ করতেই ভিন্নধর্মী এই উদ্যোগ, যেখানে শিক্ষার্থীরা সৃজনশীল উপস্থাপনায় জলবায়ু পরিবর্তনের চিত্র ফুটিয়ে তোলে। অনুষ্ঠানে বিএসআরএম গ্রুপের পরিচালক জোহাইর তাহের আলী, পরিচালক আব্দুল কাদের, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর চক্রবর্তী সহ একাডেমির শিক্ষক, শিক্ষার্থীরা, অভিভাবকরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।